হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 2018 কোয়েশ্চেন নাম্বার 2019-এর সোশ্যাল স্টাডি পার্টটা করব। আমরা জানি যে সবারই প্রিপারেশন একদম শেষ পর্যায়ের মধ্যে পৌঁছে গেছে। তো প্রিপারেশন কার কতটুকু হয়েছে কি না হয়েছে তা পর্যবেক্ষণ করা, টেস্ট করার একমাত্র উপায় হচ্ছে আপনারা যদি এমসিকিউ কোয়েশ্চেনগুলি সলভ করেন, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কোয়েশ্চেনগুলি। তো এমসিকিউ কোয়েশ্চেনগুলি যদি আপনারা সলভ করেন তো অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের প্রিপারেশনের লেভেলটা কতটুকু পর্যন্ত পৌঁছেছে। তো আলটিমেটলি আপনাকে এমসিকিউ আনসার করতে হবে পরীক্ষার হলের মধ্যে। তো আমরা আজকে নিয়েছি 2019-এর কোয়েশ্চেন পেপার, যেটার মধ্যে সোশ্যাল স্টাডি পার্টটা রয়েছে। সোশ্যাল স্টাডি টোটাল 60 কোয়েশ্চেন্স, ঠিক আছে? টোটাল 60 কোয়েশ্চেন আছে। এটা 91 থেকে অলমোস্ট 150 আমরা দেখি কতটুকু আজকে কভার করতে পারি। এই ভিডিওটাতে 2019-এর কোয়েশ্চেন পেপার আমরা ধরেছি। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 91, দ্য রিংস অফ স্যাটার্ন আর মেড আপ অফ। শনি গ্রহের বলয় গঠিত হয় কিসের দ্বারা? তো এটা কি স্যাটেলাইট দ্বারা গঠিত হয়, না হাইড্রোজেন হিলিয়াম দ্বারা গঠিত হয়, না স্মল আইস অ্যান্ড রক্স পার্টিকেলস, ক্ষুদ্র বরফ অ্যান্ড প্রস্তরখণ্ড দ্বারা গঠিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে স্মল আইস অ্যান্ড রক পার্টিস, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য টাইম ডিফারেন্স অফ 1 ডিগ্রি লঙ্গিটিউড। 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য কত সেকেন্ড বা কত মিনিট বা কত ঘন্টা? 1 ডিগ্রি ল্যাটিটিউড ট্রাভেল করতে, তো লঙ্গিটিউড ট্রাভেল করতে কতটুকু সময় লাগে? এটা সময় লাগে হচ্ছে 4 মিনিট, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 93, দ্য ডেন্সিটি অফ কোর অফ আর্থ ইজ। পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ঘনত্ব হলো কতটুকু? ঘনত্ব হচ্ছে 11.1 গ্রাম পার সেন্টিমিটার কিউব অর কিউবিক সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, গ্রাম পার ঘন সেন্টিমিটার, ঠিক আছে? এবার কোয়েশ্চেন নাম্বার 94, পড়ুন আপনার কোয়েশ্চেন নাম্বার 94। কোয়েশ্চেনটা কি বলছে? কোয়ারজাইট ইজ ফর্মড ফ্রম। কোয়ারজাইট গঠিত হয় কোন কিসের থেকে কোয়ারজাইট গঠিত হয়? তো এটা কি বেসাল্ট, না নিচ থেকে, না মাডস্টোন থেকে, কাদা পাথর থেকে, না উপরের কোনোটি নয়? তো এটা অ্যাকচুয়ালি কোয়ারজাইট, এটা হচ্ছে এটা মেটামরফিক রক, ঠিক আছে? এটা স্যান্ডস্টোন থেকে গঠিত হয়, স্যান্ডস্টোন থেকে গঠিত হয়। তো উপরের কোনোটি অপশনই কারেক্ট নয়। তো আনসারটা হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটি নয়। কোয়েশ্চেন নাম্বার 95, তো কোয়েশ্চেন নাম্বার 95 হচ্ছে টেরা রোসা সয়েল ইজ অবটেইনড ইন। টেরা রোসা মৃত্তিকাটি দেখা যায় কোথায়? দেখা যায় টেরা রোসা সয়েলটি, ঠিক আছে? তো টেরা রোসা সয়েলটি দেখা যায় আপনাদের এইখানে মোস্টলি লাইমস্টোন রিজিয়নে, চুনা পাথর অঞ্চলে দেখা যায় টেরা রোসা সয়েল। দ্য ভেলোসিটি অফ উইন্ড ইজ মেজার্ড বাই, বায়ুর গতিবেগ মাপক যন্ত্রটির নাম হলো, বায়ুর যে গতিবেগ যন্ত্রটির নাম কি? এটা কি ব্যারোমিটার? অবশ্যই না। হাইগ্রোমিটার? অবশ্যই না। উইন্ড ভ্যান? না, অবশ্যই না। অ্যাকচুয়ালি ভেলোসিটি অফ উইন্ড মাপার যন্ত্রটি হলো অ্যানিমোমিটার, ঠিক আছে? তো এটা আনসার হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তো উপরে ব্যারোমিটার, হাইগ্রোমিটার বা বাত পতাকা কোনোটিই নয়, এটা অ্যানিমোমিটার দিয়ে মাপা হয়, এবং তোর কারেক্ট আনসার হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। ক্যালিফোর্নিয়া কারেন্ট ইজ ফর্মড, বলুন। কোয়েশ্চেন নাম্বার 95, কোয়েশ্চেন নাম্বার 97, কোয়েশ্চেন নাম্বার 97টা কী হবে একবার পড়ে নিন। কোয়েশ্চেন নাম্বার 97 বলছে কি ক্যালিফোর্নিয়া কারেন্ট ইজ ফর্মড ইন দ্য। ক্যালিফোর্নিয়া স্রোত গঠিত হয়
কোথায় গঠিত হয়? এটা কি প্রশান্ত মহাসাগরে গঠিত, না আটলান্টিক মহাসাগরে গঠিত, না সুমেরু মহাসাগরের উপরের কোনোটি নয়? এটা হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগরে। বাকি অপশনগুলি রং। তো এটা হচ্ছে কারেক্ট আনসার, প্যাসিফিক ওশেন, অপশন এ। ঠিক আছে, তো এবার কোশ্চেন নাম্বার 98। কোশ্চেন নাম্বার 98 কী বলছে? কোশ্চেন নাম্বার 98 বলছে ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্ট ইজ এক্সটেন্ডেড ফ্রম, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান নিচের কোনটির মধ্যে? তো এটা হচ্ছে 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ। কারেক্ট আনসার হচ্ছে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, তো ইকুয়াটোরিয়াল লো প্রেশার বেল্ট ইজ এক্সটেন্ডেড ফ্রম 5 ডিগ্রি নর্থ টু 5 ডিগ্রি সাউথ। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান হচ্ছে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ। কোশ্চেন নাম্বার 99। দ্য কোল্ড ডেজার্ট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন, বলুন ভারতের শীতল মরুভূমিটি কোথায় অবস্থিত? এটা অবভিয়াসলি এটা লাদাখে অবস্থিত। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 100। ফসিল ইজ ফাউন্ড ইন, জীবাশ্ম দেখা যায় মানে কিসের মধ্যে দেখা যায় জীবাশ্ম? জীবাশ্ম দেখা যায় আপনার সেডিমেন্টারি রক বা পাললিক শিলায়। ফসিল ইজ ফাউন্ড ইন সেডিমেন্টারি রক। জীবাশ্ম দেখা যায় কোথায়? পাললিক শিলায় দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা দেখুন। সেডিমেন্টারি রক, কোয়েশ্চেন নাম্বার 101। আচ্ছা, এটা হচ্ছে সিডারাইট ইজ ইনক্লুডেড ইন দ্য মিনারেল ওর অফ। সিডারাইট খনিজটি যে খনিজ আকরিক হিসাবে যুক্ত রয়েছে কিসের সঙ্গে যুক্ত রয়েছে সিডারাইটটা? তো সিডারাইট যুক্ত রয়েছে আয়রনের সঙ্গে, লৌহতে। সিডারাইট ইজ ইনক্লুডেড ইন দ্য মিনারেল ওর অফ আয়রন, আয়রনে পাওয়া যায় সিডারাইট। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 102। 102 কী বলছে? অন্টারিও অ্যান্ড কুইবেক আর ফেমাস ফর, কিসের জন্য ফেমাস এটা? অন্টারিও এবং কুইবেক কোন শিল্পের জন্য বা কোন ইন্ডাস্ট্রিতে পপুলার আর কি, বিখ্যাত? কিসের জন্য বিখ্যাত এটা? এটা হচ্ছে আপনার আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে অন্টারিও অ্যান্ড কুইবেক আর ফেমাস, লৌহ ইস্পাত শিল্পে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 103। ড্যাশ ইজ কল্ড দ্য ফ্রুট বাস্কেট অফ ইন্ডিয়া। ভারতে ফলের ঝুড়ি বলা হয়, কোন স্টেটকে? এখানে যে দেওয়া আছে অপশনগুলির মধ্যে কোনটাকে ভারতের ফলের ঝুড়ি বলা হয়? এটা অবভিয়াসলি জম্মু অ্যান্ড কাশ্মীরকে ফ্রুট বাস্কেট বলা হয়, ফ্রুট বাস্কেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, দ্য রেইন শ্যাডো রিজিয়ন অফ ওয়েস্টার্ন ঘাট। ভারতের পশ্চিম ঘাটের বৃষ্টির ছায়া অঞ্চল, যেখানে বৃষ্টি হয় না। ঠিক আছে, তো যেখানে বৃষ্টির ছায়া অঞ্চল হলো, আমি তার আনসারটা তো বলে দিয়েছি। তো ওই শ্যাডো রিজিয়নে বৃষ্টি হয় না অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে অবভিয়াসলি নট ফ্লাড প্রোন রিজিয়ন, বন্যা কবলিত তো জায়গা নয়। তো এটা হচ্ছে ড্রট প্রোন। কারেক্ট আনসার হচ্ছে ড্রট প্রোন, শুষ্কতা শুষ্কতা কবলিত অঞ্চল আর কি। ঠিক আছে, এবার জিওগ্রাফি থেকে আরেকটা কোয়েশ্চেন 105 হচ্ছে অ্যালুভিয়াল সয়েল ইজ এ। তো আপনারা দেখুন অপশানটা, দেখুন অপশানগুলি দেখুন কোনটা আনসার। আমি সময় দিচ্ছি। ঠিক আছে, অ্যালুভিয়াল সয়েল ইজ এ ট্রান্সপোর্টেড সয়েল, স্যালাইন সয়েল, ক্যালকেরাস সয়েল, কোনটা? পলিমৃত্তিকা হলো পরিবাহিত মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা, ক্যালকেরিয়াস মৃত্তিকা। তো অবভিয়াসলি পলিমৃত্তিকা যেটা হচ্ছে এটা হচ্ছে পরিবাহিত মৃত্তিকা, মিন্স ট্রান্সপোর্টেড সয়েল। ওকে, 106। দ্য গ্রেট গ্রেনারি ওয়াজ ডিসকভার্ড ইন হুইচ ইন্ডোস ভ্যালি সাইট। সিন্ধু সভ্যতায় কোন কেন্দ্রে শস্য ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল? এটা সঠিক আনসার হচ্ছে হরপ্পা।
107. Which civilization was developed on the bank of Tigris Euphrates or Tigris ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? তো এটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা যেটা এটা গড়ে উঠেছিল আপনার টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে। ঠিক আছে। 108 হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মহাজনপদাস ওয়াজ রিপাবলিক। নিম্নলিখিত কোন মহাজনপদটি গণতান্ত্রিক ছিল? তো আপনার আনসারটা বলুন, এটা কি হবে? তো এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, উপরের কোনোটি নয়, নান অফ দ্য অ্যাবাভ। তো আনসারটা হচ্ছে অ্যাকচুয়ালি নিম্নলিখিত কোন মহাজনপদটি গণতান্ত্রিক ছিল? তো গণতান্ত্রিক ছিল এটাকে বলে ভাজ্জি, আর এটাকে আবার এরকম বলে VRI JI ভার্জি। তো ভার্জি অঞ্চলটি ছিল আপনার রিপাবলিক। ঠিক আছে। এবার 109 হুইচ ইন্ডিয়ান কিং ওয়াজ নোন অ্যাজ দেবানাংপিয় প্রিয়দাসী। দেবানাম্পিয় প্রিয়দাসী কে ছিলেন? কোন রাজা ছিলেন? এটা কি বিম্বিসার ছিলেন, বিন্দুসার ছিলেন, অশোকা ছিলেন, না নান অফ দ্য অ্যাবাভ? এটা অবভিয়াসলি অশোকা ছিলেন। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 110 the shore temples at Mahabalipuram was built during the reign of which dynasty? ডাইনেস্টিতে মানে কোন ডাইনেস্টিতে ছিল এটা? মানে মহাবালিপুরমের তীরবর্তী মন্দিরগুলি কোন বংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল? কোন ডাইনেস্টিতে এই মন্দিরটা নির্মিত হয়েছিল? তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে পল্লবাস। ওই সময়ে পল্লবাসের রাজত্বকালে মহাবলীপুরমের তীরবর্তী মন্দিরগুলি নির্মিত হয়েছিল। ঠিক আছে। কোয়েশ্চেন 111 হুইচ ইন্ডিয়ান কিং ফট এগেনস্ট মোহাম্মদ ঘোরি at Tarain in 1191 AD? 1191 খ্রিস্টাব্দে তারাইনে মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে কোন ভারতীয় রাজা যুদ্ধ করেছিলেন? তো এটা ছিলেন পৃথ্বীরাজ চৌহান ছিলেন। হু among the following sent an invasion to South India? এদের মধ্যে কে দক্ষিণ ভারতের অভিযান প্রেরণ করেছিলেন? নিচে যে অপশনগুলি দেওয়া আছে এদের মধ্যে কে দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেছিলেন? এটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। ঠিক আছে। এবার দ্য দরগা অফ হুইচ সুফি সেন্ট ইজ সিচুয়েটেড ইন আজমের? আজমেরে কোন সুফি সন্তের দরগা রয়েছে? নিচে যে অপশন দেওয়া আছে এটার মধ্যে কোন সুফি সন্তের দরগাটা রয়েছে? এটা হচ্ছে মঈনুদ্দিন চিশতি। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং এমপ্লয়িজ ডিড নট বিলং টু আকবরস রেভিনিউ ডিপার্টমেন্ট? রেভিনিউ ডিপার্টমেন্টে কে মানে কে ছিলেন না আর কি, মানে এদের মধ্যে কে আকবরের রাজস্ব দপ্তরে কর্মচারী ছিলেন না? ঠিক আছে। এটা হচ্ছে ভুইয়া। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। Question number 115 to whom did Mughal emperor make the grant of Diwani in 1765? 1765
1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট কাকে দেওয়ানির অধিকার দান করেন? এটা হচ্ছে রবার্ট ক্লাইভ। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। হোয়াই ডিড গান্ধীজি স্টার্ট দ্য চম্পারণ সত্যাগ্রহ? চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন গান্ধীজি, মানে কেন শুরু করেছিলেন গান্ধীজি, কেন চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের নীল চাষিদের উপর যে ইংরেজদের শোষণের প্রতিবাদ করতে গিয়ে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন আর কি, টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ এক্সপ্লয়টেশন অফ ইন্ডিগো ফার্মার্স। ইন্ডিগো ফার্মার্স যেখানেই মানে মানে বলা হবে নীল চাষি, এইখানে চম্পারণ সত্যাগ্রহ টা রয়েছে, আন্দোলনটা জড়িত রয়েছে আর কি। তো কারেক্ট আনসার হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ রিলেটেড টু ইন্ডিগো ফার্মার্স, মানে নীল চাষিদের জন্য গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন। আচ্ছা, এবার 117, হুইচ মুভমেন্ট বিগান উইথ ডান্ডি মার্চ? মানে ডান্ডি মার্চ দিয়ে কোন আন্দোলন শুরু হয়েছিল? তো এটা হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স। ঠিক আছে, আমরা গান্ধীজি কী করেছিলেন ওইখানে ডান্ডি মার্চ করে কী করেছিলেন? লবণ আইন, ঠিক আছে, লবণ আইন ভঙ্গ করেছিলেন। সিভিল ডিসওবিডিয়েন্স ভারত মানে আইন অমান্য। এবার কোশ্চেন নাম্বার 118, হু নেমড আন্দামান নিকোবর আইল্যান্ড অ্যাজ শহীদ স্বরাজ আইল্যান্ড? কে করেছিলেন এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর নামকরণ? শহীদ স্বরাজ, শহীদ স্বরাজ নামকরণ কে করেছিলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের? এটা কি গান্ধীজি, সুভাষচন্দ্র বল্লভভাই প্যাটেল, না এদের কেউই নয়? এটা কারেক্ট আনসার হচ্ছে সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বোস। 119, what are the Hik Nanani and Kaizak Nani in tribal society? উপজাতি সমাজে হিক নানি অ্যান্ড কাইজাক নানি কি? ঠিক আছে, এটা হচ্ছে ওরশিপিং গডস অফ ক্রপ, শস্য দেবতার পূজা করা। ঠিক আছে, এটা হচ্ছে শস্য দেবতার পূজা করা। তীর্থমুখ ইন অমরপুর ইজ ফেমাস ফর? তীর্থমুখ কিসের জন্য ফেমাস? তীর্থমুখ, অমরপুরের যে তীর্থমুখ কিসের জন্য বিখ্যাত? এটা কি পৌষ সংক্রান্তি মেলা, গড়িয়া পূজা, মাইলুমা উৎসব, না উপরের কোনোটি নয়? এটা হচ্ছে অপশান এ, পৌষ সংক্রান্তি মেলা। পৌষ সংক্রান্তি মেলার জন্য তীর্থমুখ ফেমাস। ইন ভার্না মডেল there is no doubt whatever as to place occupied by each caste category. Who said this? বর্ণ ব্যবস্থায় প্রতিটি জাতির অবস্থান যে নির্দিষ্ট করে দেওয়া আছে এই সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই, এই কথা কে বলেছিলেন? মানে বর্ণ অবস্থায় প্রতিটি জাতির যে অবস্থান নির্দিষ্ট করে যে দেওয়া আছে এই সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই, এটা বলেছিলেন এম.এন. শ্রীনিবাস বলেছিলেন এই কথাটা। হু রোড দ্য বুক ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম? ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেমের বইটি কে লিখেছিলেন? এটা লিখেছেন রাম আহুজা, অপশন বি। এবার দ্য টার্ম জাস্টিস ইজ ডিরাইভ ফ্রম, কোন শব্দ থেকে জাস্টিস ওয়ার্ডটি উৎপত্তি হয়েছে? এটা হয়েছে ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, অপশন এ কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 124, আজকে কতটা 150 পর্যন্ত করবো না 130 পর্যন্ত করে রেখে দেব? ঠিক আছে, দেখি কতটা এগোনো যায়। টু মাইন্ড এ সেকুলার স্টেট ইজ নাইদার এ গডলেস স্টেট নর এ ইররিলিজিয়াস স্টেট নর এ অ্যান্টি রিলিজিয়াস স্টেট। হু সেড দিস? আমার ধারণায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে দেবতাহীন রাষ্ট্র বা অধার্মিক রাষ্ট্র বা ধর্মবিরোধী রাষ্ট্রকে বোঝায় না, এ কথা কে বলেছিলেন? ঠিক আছে, এটা বলেছিলেন এইচ.বি. কামাত। এইচ.বি. কামাত এই কথাটা বলেছিলেন, অপশন সি। আচ্ছা, দ্য হেড অফ স্টেট আন্ডার পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট এনজয়স, সাংসদীয় শাসনতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান ভোগ করেন, কি ভোগ করেন রাষ্ট্রপ্রধান? চূড়ান্ত ক্ষমতা, প্রকৃত ক্ষমতা, নামমাত্র ক্ষমতা, উপরের কোনোটি নয়?
এটা হচ্ছে নামমাত্র ক্ষমতা, মিন্স নমিনাল পাওয়ার। ঠিক আছে, হেড অফ দ্য স্টেট যে আছে, হেড অফ দ্য স্টেট মানে পার্লামেন্টারি সিস্টেম যে হেড অফ দ্য স্টেট আছে, ও নামমাত্র ক্ষমতা ভোগ করেন। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ কান্ট্রি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য সেঞ্চুরি অফ হিউম্যান রাইটস? কোন শতাব্দীকে, হুইচ সেঞ্চুরি, কোন শতাব্দীকে মানবাধিকারের শতাব্দী হিসেবে গণ্য করা হয়? এটা হচ্ছে বিংশ শতাব্দীকে, 20th সেঞ্চুরিকে এটাকে মানব অধিকারের শতাব্দী হিসাবে গণ্য করা হয়। এবার আর্টিকেল 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডেসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ, কোয়েশ্চেন 127, কোয়েশ্চেন নাম্বার 127 বলছে কি, ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারা ভারতকে বর্ণনা করেছে, কি বর্ণনা করেছে? এটাকে বর্ণনা করেছে ইউনিয়ন অফ স্টেট, মানে অঙ্গরাজ্যের ইউনিয়ন হিসেবে বর্ণনা করে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 128, তো কোয়েশ্চেন নাম্বার 128, অ্যাজ এ মেম্বার অফ লোকসভা দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য লোকসভা সদস্য হিসেবে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? এটা হচ্ছে 25 বছর। আচ্ছা, 129, ভারতের সংবিধানের কোন অংশ নাগরিকত্ব নিয়ে আলোচনা করে? কোন অংশ? এটা কি পার্ট 1 না পার্ট 2 না পার্ট 3? হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ? সিটিজেনশিপ কোন পার্টে আছে? অবভিয়াসলি পার্ট 2-তে আছে। এটা অপশন বি কারেক্ট আনসার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর্টিকেলস ডিলস উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর অফ স্টেট ইন ইন্ডিয়া? নিচে উল্লিখিত কোন ধারা ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের নিয়োগ নিয়ে আলোচনা করা হয়? এটা 155 নম্বর আর্টিকেল 155-এ লেখা আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন borrowed the idea of directive principles of state policy, directive principle of state policy from the constitution of, মানে কোন দেশের কনস্টিটিউশন থেকে এটা নেওয়া হয়েছে? ভারতের সংবিধান যে দেশের সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির ধারণা, মিন্স ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা মানে কোন রাজ্যের কনস্টিটিউশন, মানে কোন রাজ্য না সরি, কোন রাষ্ট্রের কনস্টিটিউশন থেকে, সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা কি আয়ারল্যান্ড না সুইজারল্যান্ড না কানাডা? এটার আনসার হচ্ছে আয়ারল্যান্ড। 132, question number, which part of the constitution of India deals with the election and election commission? ইলেকশন কমিশন এবং ইলেকশনের ব্যাপারে কোন পার্টে লেখা আছে? ঠিক আছে, তো 132 বলছে, এটা বলছে অপশন সি পঞ্চদশ, মিন্স 15, পার্ট 15-এ লেখা আছে এটা। আচ্ছা, এবার ইন গ্রিক ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড ডেমোস মিন্স কি? গ্রিক ভাষায় ডেমোস শব্দের অর্থ কি? এটা হচ্ছে জনতা, পিপল। When was the Tripura Municipal Act enacted? ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট কবে পাস? এটা পাস হয় 1994, ইন দ্য ইয়ার 1994। ঠিক আছে, আচ্ছা, হাউ মেনি মেম্বার্স ক্যান বি নমিনেটেড বাই দ্য গভর্নর অফ স্টেট ইন টিটিএডিসি? টিটিএডিসিতে রাজ্যের রাজ্যপাল দ্বারা কতজন সদস্য মনোনীত হয়, মানে রাজ্যপাল কতজনকে নমিনেট করে? ঠিক আছে, এটা কি 2 জন, 3 জন, 4 জন না উপরের কোনোটি নয়? এটার কারেক্ট আনসার হচ্ছে 2 জন। 2 জন করে আর 28 জন ইলেক্টেড হয়, টোটাল 30 জন। হু কনসিডার্ড অ্যাজ ফাদার অফ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম? কাকে সামাজিক নির্মিতবাদের প্রবক্তা বলা হয়? এটা কি ভাইগটস্কি, পিয়াজেট না ব্রুনের না নান অফ দ্যাম? এটা হচ্ছে ভাইগটস্কি। ঠিক আছে, 137, কোয়েশ্চেন নাম্বার, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পারপাস অফ লার্নিং ইজ, শিক্ষণের মূল উদ্দেশ্য হলো সামাজিক সচেতনতার বিকাশ, ব্যক্তিকে কর্মজগতের উপযোগী করে তোলা, আচরণের পরিবর্তন সাধন, উপরের কোনোটি নয়। এটা হচ্ছে আচরণের পরিবর্তন সাধন করা, মডিফিকেশন অফ দ্য বিহেভিয়ার, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পারপাস অফ লার্নিং। ঠিক আছে, মডিফিকেশন অফ বিহেভিয়ার। ট্যাক্সোনমি অফ এডুকেশনাল
অবজেক্টিভ ইজ ডেভেলপড, শিক্ষণ উদ্দেশ্যের বর্গীকরণ প্রক্রিয়ার উদ্ভাবক হলেন? এটার আনসার হচ্ছে আই.কে. ডেভিস। আই.কে. ডেভিস, অপশন সি, আই.কে. ডেভিস। ঠিক আছে, তা এরকমভাবে বাকি কোয়েশ্চেনগুলিও করে নিচ্ছি আমরা একে একে। যেমন 139, ম্যাক্সিম অফ টিচিং ইজ অর আর, শিক্ষণের নীতি হলো? এটার আনসার হচ্ছে বোথ এ অ্যান্ড বি, মিনস বিশেষ থেকে সাধারণ, প্রত্যক্ষ থেকে পরোক্ষ, এই দুটোই হবে। পার্টিকুলার টু জেনারেল, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। পার্টিকুলার টু জেনারেল, আরটা দেওয়া হয়নি, পার্টিকুলার টু জেনারেল, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, এই দুটোই হবে। এটা হচ্ছে বোথ এ অ্যান্ড বি। 140, হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্ট কাম আন্ডার সোশ্যাল স্টাডিজ, নিচের কোন বিষয়গুলি সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত? যে পেপারটা আমরা সলভ করছি এটারই একটা পার্ট, দেখুন কোন অপশনটা কারেক্ট। এটা কারেক্ট অপশন হচ্ছে ইতিহাস, ভূগোল এবং পৌরবিজ্ঞান, অর্থনীতি দুটোটাই, মিনস হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক, ইকোনমিক্স পুরোটাই সোশ্যাল স্টাডির আন্ডারে পড়ে। ঠিক আছে। 141, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? দেখি একটা একটা বক্তব্য কি বলছে। বক্তৃতা পদ্ধতি একটি একমুখী প্রক্রিয়া, অবশ্যই বক্তৃতা দেওয়াটা একটা একমুখী প্রক্রিয়া, তো এটা কারেক্ট আনসার, এটা তো কারেক্ট, এটাকে সঠিক, এটা তো সঠিক বক্তব্য। বক্তৃতা পদ্ধতি যুক্তি শক্তির বিকাশ ঘটায়, ঠিক, আপনার যুক্তি থাকলে আপনি একটা বক্তৃতা দিতে পারেন। তো দেখি বাকিগুলি কি আছে। বক্তৃতা পদ্ধতি শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকে, অবশ্যই যারা মানে লিসেনার যারা আছে এরা নিষ্ক্রিয় থাকে, এবং উপরের কোনোটি না। তো কারেক্ট আনসার হচ্ছে এটা অ্যাকচুয়ালি ঠিক না, বক্তৃতা পদ্ধতি যুক্তিশক্তির বিকাশ ঘটায়, এটা সম্পূর্ণ ভুল। তো কারেক্ট আনসার হচ্ছে 141-এর অপশান বি, লেকচার মেথড ক্যান ডেভেলপ রিজনিং, এটা ঠিক না অ্যাকচুয়ালি। দ্য এফেক্টিভ টিচার ইজ ওয়ান হু ক্যান, তিনি যোগ্য শিক্ষক যিনি দেখিনি গিভ মোর ইনফরমেশান ইন লেস টাইম, মানে অল্প সময়ের মধ্যে মানে অনেকগুলি তথ্য প্রদান করা। মোটিভেট স্টুডেন্টস টু লার্ন, শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সঞ্চার করতে পারেন। কন্ট্রোল দ্য ক্লাস, হ্যাঁ, তো নান অফ দ্য অ্যাবাভ। তো এফেক্টিভ টিচার হচ্ছে যে মোটিভেট করতে পারে স্টুডেন্টকে টু লার্ন, ঠিক আছে, শ্রেণীকক্ষে মানে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সঞ্চার করতে পারেন মানে শিক্ষার জন্য, মোটিভেট দ্য স্টুডেন্টস টু লার্ন। এবার 143 কি বলছে দেখুন। 143 কোশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট এফেক্টিভ এলিমেন্ট ফর মেকিং ক্লাস টিচিং ইন্টারেস্টিং, ক্লাস টিচিংকে ইন্টারেস্টিং করার জন্য নিচের কোন পদ্ধতিটি সবচেয়ে উপযোগী আর কি? ঠিক আছে, টিচিং মেথড, লেসন প্ল্যান, টেক্সট বুক, নান অফ দ্যাম। তো এটা হচ্ছে টিচিং মেথড, তুমি কোন পদ্ধতিতে তুমি ছাত্রদের পড়াচ্ছ, এটা হচ্ছে এফেক্টিভ এলিমেন্ট ফর মেকিং ক্লাস টিচিং ইন্টারেস্টিং। ঠিক আছে, শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়াকে কার্যকরী করার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী বিষয় কোনটি? এটা হচ্ছে শিক্ষণ পদ্ধতি। দ্য রিলায়েবল অ্যান্ড ভ্যালিড এক্সামিনেশন ইজ দ্য, সবচেয়ে নির্ভরযোগ্য এবং যথার্থ পরীক্ষা হলো, এটা অবভিয়াসলি অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন। রিলায়েবল অ্যান্ড ভ্যালিড এক্সামিনেশন এটা হচ্ছে অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন। নৈর্ব্যক্তিক পরীক্ষা। কোয়েশ্চেন নম্বর 145, হাইলি সাবজেক্টিভ এক্সামিনেশন ইজ দ্য, উচ্চ ব্যক্তি নির্ভর পরীক্ষা হলো, এটা হচ্ছে এসএ টাইপ এক্সামিনেশন। হাইলি সাবজেক্টিভ হচ্ছে এসএ টাইপ এক্সামিনেশন। ইনফরমেটিভ, কোয়েশ্চেন নম্বর 146, ইনফরমেটিভ ইভালুয়েশন, গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে, ঠিক আছে, গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে দেখি নিচে, দ্য এক্সামিনেশন ইজ হেল্ড আফটার দ্য এন্ড অফ একাডেমিক সেশন, দ্য লার্নার্স আর ইভালুয়েটেড থ্রু
external examination, both A and B and none of the above. ইনফরমেটিভ ইভ্যালুয়েশন, গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে কোনটি উপযোগী আর কি? শিক্ষাবর্ষের অন্তিম পর্যায়ে পরীক্ষা গ্রহণ করা হয় এবং বই পরীক্ষা দ্বারা শিক্ষার্থীর মূল্যায়ন করা হয়, বোথ এ অ্যান্ড বি, উপরের কোনোটি নয়। তো এটার কারেক্ট আনসার কী হবে বলুন আপনারা? এটার কারেক্ট আনসার উপরের কোনোটি নয়, ঠিক আছে। Question number 147. The 47 formal operational stage of cognitive development in Piaget's view will correspond to which stage of education in India? পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তথ্য অনুযায়ী যৌক্তিক সক্রিয়তার স্তরটি ভারতবর্ষের শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত? বলুন আপনার এটার আনসার কী হবে? এটার আনসার হচ্ছে মাধ্যমিক শিক্ষা, সেকেন্ডারি এডুকেশন। কোশ্চেন নম্বর 148 অ্যান্ড 149, 50 আর তিনটা কোশ্চেন বাকি আছে, দেখুন। Which of the following is not a basis of curriculum construction? নিচের কোনটি পাঠ্যক্রম রচনার ভিত্তি নয়? শিক্ষামূলক ভিত্তি, সামাজিক ভিত্তি, সাংস্কৃতিক ভিত্তি, উপরের কোনোটি নয়। এডুকেশনাল বেসিস, সোশিওলজিক্যাল বেসিস, কালচারাল বেসিস, নান অফ দ্য অ্যাবাভ। তো এটার কারেক্ট আনসার হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটি নয়। মিন্স উপরের সবগুলি একটা মানে পাঠ্যক্রম রচনার ভিত্তি, এই যে শিক্ষামূলক ভিত্তি, সামাজিক ভিত্তি, সব সাংস্কৃতিক ভিত্তি, সবগুলি পাঠ্যক্রম রচনার ভিত্তি আর কি। তো এখানে বলছে ভিত্তি নয় কোনটি, তো উপরের কোনোটি নয়। কারেক্ট আনসার হচ্ছে উপরের কোনোটি নয়। কোশ্চেন নম্বর 149. দ্য কনসেপ্ট অফ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ইজ গিভেন বাই। বিকাশের নৈকট্য সীমার ধারণাটি দিয়েছেন, কে দিয়েছেন এটা? এটা দিয়েছেন পিয়াজেট। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 150, লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, কারণ আগামী ভিডিওগুলিতে আমরা একের পর এক প্রত্যেক বছরের কোয়েশ্চেন নেব, নিয়ে তার সোশ্যাল স্টাডি এবং প্রত্যেকটা পার্ট আমরা পরীক্ষার আগে আপনাদের কমপ্লিট করিয়ে দেব। তো কোয়েশ্চেন নম্বর 150 বলছে কোয়েলবার্গ থিওরি ইজ বেসড অন। কোয়েলবার্গের তত্ত্বটি কিসের উপর, মানে কিসের সঙ্গে সংক্রান্ত? এটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানমূলক বিকাশ সংক্রান্ত। কোয়েলবার্গ থিওরিটি হচ্ছে ইজ বেসড অন কগনিটিভ ডেভেলপমেন্ট। তো আজকে আমরা টোটাল কয়টা কোয়েশ্চেন করলাম? 91 থেকে 150, মিন্স টোটাল 60 কোয়েশ্চেন্স আমরা করলাম অল্প সময়ের মধ্যে, ঠিক আছে। এটা আমরা কভার করেছি সোশ্যাল স্টাডি পার্টটা। তো কোয়েশ্চেন নাম্বার 2019 মিন্স 2019-এর যে প্রিভিয়াসের কোয়েশ্চেনটা আমরা কমপ্লিট করলাম। তো আমার আগের ভিডিওতে দেখতে পাবেন যে 2019-এর আমি প্যাডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি পার্টটাও কমপ্লিট করেছি। আজকে করলাম সোশ্যাল স্টাডি আর পার্টটা, ঠিক আছে। আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা কোশ্চেন পেপার নিয়ে আমরা সলভ করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো নিশ্চয়ই এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি একটা মোটিভেশন পাই আপনাদের আরও ভিডিও দেওয়ার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।